বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর অনিয়ম, খালের জায়গা দখল করে হাট সমান ফার্ম। পদবীর দাপটে গাজীপুরে মতিউরের অঢেল সম্পত্তি। 2 সপ্তাহ পর নরসিংদীতে জনসম্মুখে প্রথম স্ত্রী লায়লা বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা, বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। যার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো। শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী, বললেন প্রাক প্রাথমিকে সময় বেড়ে হবে 2 বছর। চকলেট ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দম্ভচূর্ণ হলো সাদিক অ্যাগ্রোর। ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসছে তাদেরও অনিয়ম। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ। এছাড়া উচ্ছেদ করা হয়েছে অন্যান্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায়, খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলমুক্ত করে রামচন্দ্রপুর খালের পানির প্রবাহ ফেরাতে উচ্ছেদ অভিযান হবে বৃহস্পতিবার। এমন তথ্য আগের রাতেই জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই খবরে আশেপাশের অনেক দখলদার আগেই সরিয়ে নেন নিজেদের স্থাপনা। কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো। রাতের বেলা বেশ কিছু গরু ছাগল সরিয়ে নিলেও নিজেদের অবস্থান ছাড়তে অনড় তারা। এমনকি খালের জায়গা দখল করেনি বলেও দাবি করেছিল প্রতিষ্ঠানটি। সাদিক অ্যাগ্রোর মালিক শাহ ইমরান হোসেন পাঠান তার এক প্রতিনিধিকে। দ্বিধায় পড়ে যায় সিটি কর্পোরেশনের উচ্ছেদকারী দলও। খালের যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্ম নেই। এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। অভিযান শুরুর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসে ভূমি জরিপের কাগজপত্র সামনে আনলে মিথ্যা প্রমাণ হয় সাদিক অ্যাগ্রোর দাবি। কাগজ অনুযায়ী খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এক্সকেভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারদেরই ছাড় দেওয়া হবে না। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনিও কথা বললেন ভিন্ন সুরে। জানান, সাদিক অ্যাগ্রো কিংবা অবৈধ দখলদারদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল, পরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতো। অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসেবে বলা হয়েছিল, কিন্তু উনি ওটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেন। আমরা খালটা উদ্ধার করব। এদিকে এলাকার অন্যদের অভিযোগ, সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা। কত বছর ধরে আছেন এই জায়গা? আমরা 18 বছর ধরে। 18 বছর ধরে এই জায়গা কি আপনার কেনা? না। তাহলে কিভাবে পেলেন জায়গা? জায়গা আমরা একজনে থাকবে দিছে, এই মালিকের যার জায়গায় ম্যানেজার থাকবে, ম্যানেজার আমরা জানাইছি, হাউজিং এর অফিসে জানাইছি, তারা কেউ আসে না। তাহলে জায়গা যেহেতু না, এতদিন থাকছি অন জায়গায়। দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বেরিয়ে আসছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও। দখল করে রেখেছেন 19 কোটি টাকার জমিও। এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে 2 হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি।
ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। টঙ্গী শহরের তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায় মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। সাম্মি আর কিতে কায়ুম এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি একসময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে ওই জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ছাগলকাণ্ডের 14 দিন পর জনসম্মুখে এলেন মতিউরের রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লায়লা কানিজ। বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি কেউ। শিক্ষক হয়ে কিভাবে গড়েন অঢেল সম্পদ, এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি। অবশেষে আজ সকালে অফিস করেন, অংশ নেন 2টি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। অন্য প্রসঙ্গ, বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমনটাই অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এ সময় বেগম জিয়াকে অ্যাম্বুলেন্স সেবা না দেয়ায় ইউনাইটেড হাসপাতালের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। চিকিৎসকদের পাশাপাশি তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। অসুস্থ বিএনপি নেত্রীকে অ্যাম্বুলেন্স ও 2টি ইনজেকশন না দেয়ায় ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করেন তারা। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে, আবারও তাকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আরেকটা চালাকি আছে, চালাকিটাকে এটা আমরা অনেকেই বলি না, 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা একটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। সরকার পতনের দাবির পাশাপাশি বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবির আন্দোলন একসাথে চলবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বলেন তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। নতুন প্রজন্ম আসুন, আমরা ধূমপান মুক্ত, মাদক মুক্ত থেকে সুস্থ মানব সম্পদ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে বঙ্গবন্ধু রেখে যাওয়া সোনার বাংলার এই মানুষগুলো আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। তারা নির্বাচনে আসে না, আন্দোলনও তারা সফল কাম, এটা বলতে পারবেন না। আন্দোলন বারবার আন্দোলনের নামে তারা সন্ত্রাস করে, এটা হইল তাদের একটা ভেলকিবাজি, মিথ্যা ধোঁকা। তারা খালেদা রেখে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদি করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এই দেশ একদিন মোশতাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক ক্ষুদে শিল্পী। মন্ত্রমুগ্ধ হয়ে শিশুদের এসব পরিবেশনা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তাকে এত কাছে পেয়ে যেন মৌমাছির মতো করেই ঘিরে রাখল দেশের বিভিন্ন প্রাইমারিতে পড়া এসব শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। এখন আমাদের লক্ষ্য প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্কুল ফিডিং এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, তবে সেটা আমি চাই শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না। ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না, এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুট দিয়ে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না। গেল 1.5 যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে নেয়া ঋণের 7ম এবং 8ম কিস্তি পরিশোধ করা হলো সরকারের কাছে। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ঋণ পরিশোধের চেক হস্তান্তর করা হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকল্পের আর্থিক বিবরণ সহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেতু নির্মাণে গৃহীত ঋণের 7ম এবং 8ম কিস্তি হিসেবে 314,64,86,963 টাকার চেক
অর্থ সচিবের কাছে হস্তান্তর করেন ওবায়দুল কাদের। চুক্তি অনুযায়ী 2022-23 অর্থ বছর থেকে পদ্মা সেতুর ঋণ পরিশোধ শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে 2056 থেকে 57 অর্থ বছর পর্যন্ত। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে চীন ও ভারতের মধ্যে চলছে অঘোষিত প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে তিস্তায় বেইজিং আগ্রহ দেখিয়ে এলেও নয়াদিল্লি এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর প্রমাণ করে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সফল। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী তিস্তা সীমানার ওপারে বাঁধ নির্মাণ করায় যে নদীর পানিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গত 50 বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বছর 10 আগে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চীন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের মধ্যে 2016 সালে একটি সমঝোতা স্মারক সই হয়, তবে এরপর আর কোনো কাজ এগোয়নি। সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখাতে শুরু করেছে ভারত। কিছুদিনের মধ্যে দেশটি কারিগরি দল পাঠাবে বলে প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এতে তিস্তা নদী ঘিরে একরকম প্রতিযোগিতা চলছে ভারত ও চীনের মধ্যে। শেষ মুহূর্তে কাকে এই পরিকল্পনা বাস্তবায়নের ভার দেবে বাংলাদেশ, সেটিই প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের দীর্ঘদিনের আগ্রহ থাকলেও অভিন্ন নদী হওয়ায় ভারত এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সফলতার সঙ্গে ভারসাম্য বজায় রাখছে। আমরা যে সবার সাথে ব্যালেন্স করে কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। কাল দখলই কাল হয়েছে মিরপুরের। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ডুবে যাচ্ছে মিরপুরের শাওরাপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল। রাশেদ লিমনের রিপোর্ট। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট। মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে 1 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দি শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ, দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় মানে কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, আমি তো পা ভেঙে আসলো। আমার নদী হয়ে গেছে, এখন মনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে। এখন মণিপুর এলাকায় এই সাইডটা শ্যানপাড়া সব সময় পানি দেখে আইছে। তবে অল্প বর্ষায় এমন ভয়াবহতার সাক্ষী নতুন নয় এই এলাকার বাসিন্দারা। মেট্রো রেলের সঙ্গে তৈরি হয়েছে নতুন সড়ক, বসেছে সুয়ারেজ লাইন, তবু মিলছে না মুক্তি। কারণ অনুসন্ধানে একটু ভেতরে সময় সংবাদ। স্থানীয় খালগুলো থেকে স্ট্রম ড্রেনেজের পানি নেমে যাবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচা উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের দুই পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন
চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসা, এখন সিটি কর্পোরেশনের আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, এটা আমরা বলতে পারি। খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল? দখল করতেছে যাদের মানে করে টিনশেড বাড়ি আছে, এখন তারা কে করতেছে এটা তো যার জায়গা আছে এই করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই গিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই। খালের গভীরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদরা বলছেন ক্ষমতাধারীরা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আগের তুলনায় জলাবদ্ধতা অনেক কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে বিচ্ছিন্নভাবে কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলেও স্বীকার করেন তিনি। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আওতাধীন দফতর ও সংস্কার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে দুর্নীতি আগের চেয়ে যথেষ্ট কমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাদেক আকরুর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, যখন যেটা নজরে আসে তখন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধক, অতএব দুর্নীতিকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং দিই না, এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকতেই হবে। যখন যেটা নজরে আসে তখন সেটা করা হয়। আমাদের এরকম বৈধ অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা গোচরীভূত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনার পরও দেশে নকল ডায়াবেটিস স্ট্রিপ বিক্রি ঠেকানো যাচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকও স্বীকার করলেন, বাজারে এখনও নকল ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা কিট বিক্রি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে এর জন্য একে অপরকে দায়ী করছেন আমদানিকারক ও ব্যবসায়ী। একটু পড়েন তো দেখি কি লেখা আছে। মরণঘাতী রোগ ডায়াবেটিসের মাত্রা জানতে বাইরের ঝামেলা এড়াতে বাসাবাড়িতে সরঞ্জাম রেখে অনেকেই মাপার কাজটি সারেন, আবার অনেকে করা নাড়েন হাসপাতালের দ্বারে। তবে নকল গ্লুকোমিটার আর স্ট্রিপের কারণে মাত্রা ঠিক আছে কিনা তা জানতে না পেরে ভুল চিকিৎসার কারণে হাইপার গ্লাইসেমিয়া বা সুগার ফলে মৃত্যুও হতে পারে রোগীদের। নকল পণ্য রোধে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজন করা হয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল জানায়, ফার্মাসিস্টদের কারসাজি বন্ধ করতে পারলে 80% নকল স্ট্রিপ বিক্রি বন্ধ সম্ভব। একে অপরের দিকে অভিযোগের তীর ছোড়েন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বিক্রেতার পিছনে দৌড়াই কেন? যেখান থেকে ঢুকে আমরা সেই জায়গাটা আটকাই। যারা নকল করে তারা কিন্তু ওষুধের দোকানদার না। আমি ইনকাম ট্যাক্স, ব্যাট সব কিছু দেওয়ার পরে আমি মার্কেটে যে আমার প্রোডাক্টের কস্টিং করতেছে 200 টাকা, কিন্তু আরেকটা কোম্পানি সেই প্রোডাক্ট বিক্রি করতেছে 190 টাকা। সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, বাজারে শুধু নকল স্ট্রিপ না, রয়েছে গ্লুকোমিটারও। যদিও সঠিক তথ্যের ভিত্তিতে অতি শীঘ্রই ড্রাগ লাইসেন্স বাতিলের কার্যক্রম শুরুর আশা প্রকাশ করা হয়। গ্লুকোমিটারের সাথে ম্যাচিং করা একটা কোডেড একটা রিয়েজেন্ট থাকে, অর্থাৎ ওই মেশিনে ওই রিয়েজেন্টটা ইউজ করতে পারবে। তাহলে নকলটা কোন পর্যায়ে গেছে, অ্যাকোয়াসেকের মেশিনের সাথে সেই নকল স্ট্রিপটা ম্যাচ করছে। ড্রাগ লাইসেন্স বাতিল করা, সেইটা একটা প্রক্রিয়াধীন কাজ, এটা চলছে। অপরাধ চক্রকে চিহ্নিত করতে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তথ্য দেওয়ার পরে আমরা সেখানে যেটা অভিযান আছে সেগুলো যেমন করব, এখানে বলার কোনো সুযোগ নেই যে উনি ইম্পোর্টারের কাছ থেকে বা সাপ্লাইয়ের কাছ থেকে নিয়েছে। ওনার যেখান থেকে বিক্রি হচ্ছে তাকে নিশ্চিত হতে হবে এই প্রোডাক্টটার অথেন্টিক কতটুকু প্রোডাক্ট। অনুষ্ঠানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায়, হাইকোর্টের রায়ের পরও দেশের বাজারে নকল স্ট্রিপের জমজমাট ব্যবসা দুঃখজনক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
ডিমের বাজারে অস্থিরতা যেন থামছেই না। দেশের বিভিন্ন স্থানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। লাগামহীন দামে হিমশিম অবস্থা ক্রেতার। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের, আর ব্যবসায়ীরা কারসাজের জন্য সিন্ডিকেটকেই দুষছেন। ডিমের বাজারের উত্তাপ কমছে না। সিন্ডিকেটের থাবায় ঈদের কিছুদিন আগ থেকেই অস্থির ডিমের বাজার। নওগাঁ, খুলনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডজন ডিমের দর আকার ভেদে 150 থেকে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে একটি ডিমের জন্য গুনতে হচ্ছে বাড়তি 2 থেকে 3 টাকা। কয়েকদিনের ডিমের দর লাফিয়ে বাড়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। আগে কিনছি আপনার 15 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আর এখন কেনা লাগতেছে 120 টাকা, 130 টাকায় ডিম। এখন 14 টাকা 15 টাকা। এই ডিম কি আমরা কিনতে পারি? বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়ছে ডিমের দাম। তবে পাইকাররা বলছেন হাত বোতলের মাধ্যমে কারসাজি হচ্ছে। এজন্য সিন্ডিকেট ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুষছেন ব্যবসায়ী নেতারা। ওরা বাড়িয়েছে, আমরা তো বাড়াতে পারছি না। আমরা যে ও কিনছি, আমরা ওই কিনা বেচা করছি। সাদাটা 44 টাকা হালি, লালটা হচ্ছে 48 টাকা হালি। ডিমের দাম খুবই বেশি। এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবসা মোটামুটি ভালো হবে না। তাদের যদি যথাযথ দায়িত্ব তারা পালন করে, আমরা আবার ঘুরে দাঁড়াবো। এবং এই অনেক খামারে আবার বাচ্চা টাচ্চা উঠছে, এগুলো উঠোনের পরে আবার দামে স্বাভাবিক হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গত 10 অর্থ বছরে ডিম উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। কনক আজাদ, সময় সংবাদ। দেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, কখনো সংকট তৈরি হবে না। সকালে রাজধানীতে এক সেমিনারে এমন দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় সাপে কাটা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে আসার বিষয়ে সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এসবের মধ্যেই বৃহস্পতিবার রাজধানীতে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। সেমিনারে জানানো হয়, দেশে প্রতি বছর প্রায় 4 লাখ সর্পদর্শনের ঘটনা ঘটছে, আর তাতে বছরে প্রাণ হারাচ্ছেন 7,500 মানুষ। ডেট দিয়েছেন, আমি রিকোয়েস্ট করব ইনসেপ্টটা হঠাৎ কেন বাড়ছে প্রায় বিলুপ্ত হতে যাওয়া রাসেলস ভাইপারের উপদ্রব? সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য বিনাশী কর্মকাণ্ড সহ নানা কারণেই বংশ বিস্তারের অনুকূল সুযোগ পাচ্ছে রাসেলস ভাইপার। তবে এ নিয়ে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। এই সাপটা কিন্তু কাউকে নিজে নিজে আক্রমণ করে না, তা আক্রান্ত হলেই তার ডিফেন্সের জন্য এটা আক্রমণ করে থাকে। মাটিতে একটু শব্দ করে যান অথবা লাইট নিয়ে চলেন, তাহলে সাপ কিন্তু নিজের মতো করে চলে যাবে। আতঙ্ক না ছড়িয়ে বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উপর জোর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, অপচিকিৎসার মাধ্যমে সময় ক্ষেপণ না করে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। হাসপাতালে আসার আগে একটা বিরাট সময় নষ্ট হয়ে যায় ওজাদের হাতে। সাপে কামড়ানোর রোগীকে 100 মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিস্নেক ভেনম, তাহলে এই রোগীর মরার চান্স খুবই কম। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন, সাপের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিয়ে কখনো সংকটে পড়বে না দেশ। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। এ সময় সচেতনতা বাড়ানো সহ সাপে কাটা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে আনতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট দিয়ে বিপদসীমার 87 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রায় 2 সপ্তাহ ধরে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলার 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী। সে খবর জানাতে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী গ্রামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাঝগাঁও ইউনিয়নের এই নূরপুর এবং মমিনপুর এই 2 এলাকায় প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে আজ 10 থেকে 12 দিন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর যেগুলো আছে, এখানে সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর বাড়ি সহ এই এলাকার পুরো মানুষজন পানিতে বন্দী হয়ে আছে 10-12 দিন ধরে। তার উপর কিছু সময় আগে একটি যেই আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র একটি সতর্ক বার্তা দিয়েছে। সেই সতর্ক বাণীতে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে আগামীকাল সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় অতি বৃষ্টি, ভারী বৃষ্টি হতে পারে এবং এর ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই যদি হয় আগামীকালকে থেকে আরো 72 ঘন্টা অতি বৃষ্টির তাহলে মরার উপর খারাঙ্গা হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে গিয়ে এই এলাকার যে কুশিয়ারা নদী এই মুহূর্তে প্রায় 87
সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমা 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব ধীরে ধীরে প্রতিদিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে নামছে, যার কারণে এই এলাকার মানুষ স্থায়ীভাবে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের জন্য একটা স্থায়ী ব্যবস্থাই করে নিয়েছে, কারণ 10-12 দিন ধরে পানি নামছে না, পানির একেবারে স্থায়ী অবস্থা রয়ে গেছে। তার উপর আগামীকাল সকাল 10টা থেকে যদি আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী যে আগামীকালকে সকাল 10টা থেকে বৃষ্টি অতিবৃষ্টি হতে থাকে, তাহলে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়াবে এই এলাকার জনগণের জন্য। মোটামুটি বলা যায় এ পর্যন্ত কুশিয়ারা নদীর পানি 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং ওসমানীনগর এলাকার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। মোটামুটি এই ছিল এই এলাকার পানি যে এখনো নামছে না তার সবশেষ খবর। পানিবতী মানুষের খবর জানছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে। সময় সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প বাইডেন, দুই নেতার বিদেশ নীতিতে থাকবে বিশেষ নজর। অনুষ্ঠান দেখতে মুখিয়ে মার্কিন ভোটাররা। প্রাপ্ত কর্মকর্তাদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। জানান, দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে কাজ চলছে। সকালে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের তুলনায় বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। আকাশের বুকে বর্ণিল ধোঁয়া ছেড়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের প্রদর্শনী বাংলাদেশ বিমান বাহিনীর। মাঝ আকাশে পাইলটদের নানা কসরত। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনীর একাডেমিক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024। যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। কমিশন প্রাপ্তির পর অনেকেই আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন। জানান, আকাশ প্রতিরক্ষায় সবসময় সজাগ থাকবেন তারা। কমিশনপ্রাপ্ত অফিসার হয়ে আমরা দেশের সেবা করব, যাতে আমরা বাংলার যে আকাশ, আমাদের যে মোটো, যে বাংলার আকাশ রাখিব মুক্ত, আমরা এই মোটোটাকে রক্ষা করে এগিয়ে যাব। এটা একটা আবেগের বিষয়, কিন্তু তারপরেও বলবো যে এটা দেশের জন্য বিরাট একটা গৌরব, সাথে আমার এবং আমার ফ্যামিলির। বিমান বাহিনীর প্রধান বলেন, কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার আদর্শ ও আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে চাই। বিমান বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের আকাশ সীমার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024-এ 13 জন নারী সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হলো আরও এক ঝাঁক তরুণরা। শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে কোনো মূল্যে দেশ রক্ষায় সবসময় প্রস্তুত তারা। দীর্ঘদিনের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সবার আগে সবখানে পৌঁছাবে বিমান বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, যশোর। দেশের নিরাপদ ও সুস্বাদু আম রপ্তানি আরও বাড়াতে একযোগে কাজ করবে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে 13 দেশের রাষ্ট্রদূতদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের একটি আম বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় আমের চাষাবাদ ও ফলন ব্যবস্থাপনার প্রশংসা করেন রাষ্ট্রদূতরা। বাগানে ঝুলছে থোকায় থোকায় আম, আর তা সরেজমিনে দেখতে উপস্থিত 13 দেশের রাষ্ট্রদূত। তবে শুধু পরিদর্শন নয়, দেশের আম বিদেশে রফতানির লক্ষ্যেই এই আয়োজন। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবোনা গ্রামে আম বাগান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। বাগানে চাষাবাদ ও ফলন ব্যবস্থাপনায় বিদেশি অতিথিরা মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি আম রফতানির লক্ষ্যেই বাগান পরিদর্শনের এ আয়োজন। উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধার দরকার, সেটা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। এ সময় বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, নিরাপদ ও সুস্বাদু আম রফতানি বাড়াতে আম চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে আসা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এই প্রোডাক্টগুলি আমরা সার্টিফিকেশন করে পাঠাবো। কোনো প্রতিবন্ধকতা আম এবং এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ সামনে থাকবে না। ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ 13 দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আমবাগান পরিদর্শন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রে পৌঁছাতে রাজধানীতে থাকবে ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম। আবহাওয়া বিবেচনায় পরীক্ষার্থীদের ঝুঁকি না নিয়ে যাতায়াত, অভিভাবকদের কেন্দ্রের সামনে ভিড় না করার আহ্বানও জানিয়েছে বাহিনীটি। 30 জুন থেকে শুরু হচ্ছে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। গত বছরগুলোর মতো এবছরও রাজধানীর 80টি কেন্দ্রে রুট ভিত্তিক পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। জানান, কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাতে রাস্তায় থাকবে ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম। যেখানে উন্নয়নমূলক বা খোরাখুরির কাজ আছে, সংস্কারমূলক কাজ চলছে, বা যেখানে অতীতে দেখা গেছে যে ট্রাফিক জ্যাম পিক আওয়ারে হতে পারে, সেই জায়গায় আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। নগরীর যানজট এবং রাস্তার অবস্থা বিবেচনায় হাতে সময় নিয়ে ঝুঁকিহীন যাতায়াতের আহ্বান জানান তিনি। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় না করে ফুটপাতে দাঁড়ানোর আহ্বানও ছিল পুলিশের। কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়া করবেন না। যে সকল পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবেন তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরিধান করবেন। পরীক্ষার্থী এবং অভিভাবকগণকে কেন্দ্রের সম্মুখে প্রধান গেটে এবং রাস্তায় না দিয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মেট্রো রেল সহ যাতায়াত ব্যবস্থার সার্বিক উন্নতির উল্লেখ করে সচেতনভাবে যাতায়াতের পরামর্শ ট্রাফিক বিভাগের। সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের সর্বগ্রাসী ক্ষুধা বেড়ে যাওয়ায় গণমাধ্যম আর সৎ কর্মকর্তাদের খুঁজে পায় না। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব সত্যজিৎ কর্মকার। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচার লালন করতে হবে। কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনে উৎসাহ দিতে কয়েক বছর ধরে শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে সরকার। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কক্ষে চলতি পুরস্কার পাওয়া 3 জনের হাতে পদক তুলে দিল পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাই ছিলেন অনুপস্থিত, যা ইতিবাচক নয় উল্লেখ করে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, স্বতঃস্ফূর্ত উপস্থিতি না থাকাই প্রমাণ করে তাদের মধ্যে সমন্বয় ও উদাসীনতা আছে। দেশ অনেক কিছু দিলেও অগ্রাসী ক্ষুধায় নীতি নৈতিকতা ঠিক থাকছে না সরকারি কর্মকর্তাদের। আমাদের চাই চাই আরো চাই, এই চাই চাই আরো চাই থেকে আমাদের বের হতে হবে। আমাদের কি লাগবে, আমাদের মানে নিজে ঠিক করতে হবে। আমার কদ্দূর আছে, আমাকে সরকার কি দিচ্ছে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি সচেতন থাকি তাহলে তো আর কিছু লাগে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচারের বিকল্প নেই। শুদ্ধাচার বাদ দিয়ে তার বিপরীত যে শব্দ অনাচার দিয়ে কোনো সমাজ টিকতে পারে না। মানুষের ভূমিকা হলো অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, অনাচারের বিরুদ্ধে শুদ্ধাচার প্রতিষ্ঠিত করবার। ভবিষ্যতে সব শ্রেণীর সরকারি কর্মকর্তাকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান পরিকল্পনা কমিশনের সদস্যরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। অনুষ্ঠানটি দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরাও। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2020 সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প। দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ।
নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই বিতর্ক দুটির আয়োজক CNN ও ABC। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয়টি হবে আগামী 10 সেপ্টেম্বর। 4 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চে উঠবেন তারা। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে CNN কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি, ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। 90 মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পরেও ক্রিকেটারদের পক্ষেই সাফাই গাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমি টিকিট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরেই সন্তুষ্ট বোর্ড প্রধান। ক্রিকেটাররা বাজে ফর্মে থেকে টুর্নামেন্ট শেষ করলেও নাজমুল হাসান পাপনের চোখে সেরা ক্রিকেটাররাই। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনও বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারো যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তারা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনের মূল মঞ্চে উঠতে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে রাত 8:30টায়। ইংলিশদের সামনে সুযোগ প্রথম দেশ হিসেবে টানা 2 আসরের শিরোপা জয়। আসরে গ্রুপ পর্বের একটা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি ছাড়া বাকি সব কটায় দাপট নিয়ে জিতেছে ভারত। সুপার 8-এর সবশেষ ম্যাচে মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত, সূর্যকুমারদের বিস্ফোরক ব্যাটিং কিংবা আসর জুড়ে বুমরাহ, কুলদীপদের বোলিং আগ্রাসন স্বস্তি দিচ্ছে ম্যান ইন ব্লুদের। অন্যদিকে আসরে এখন পর্যন্ত ইংলিশদের যাত্রাটা ভালো মন্দের মিশেলে। সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও স্বাগতিক 2 দেশকে হারিয়ে সেমি টিকিট পায় ইংলিশরা। সেমিতেও সেই পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর অনিয়ম, খালের জায়গা দখল করে হাট সমান ফার্ম। পদবীর দাপটে গাজীপুরে মতিউরের অঢেল সম্পত্তি। 2 সপ্তাহ পর নরসিংদীতে জনসম্মুখে লায়লা। বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। তার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো। শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী, বললেন প্রাক প্রাথমিকের সময় বেড়ে হবে 2 বছর। চকলেট, ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কিট দেওয়ার নির্দেশ। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় সঙ্গে থাকবেন ওমর ইনাম। মধুসী, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।